হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 9 করতেছিলাম। অলরেডি আমরা দুইটা লেকচার করে ফেলছি। আজকে আমরা ইনশাআল্লাহ তৃতীয় লেকচারটা করব। ওকে, ঠিক আছে। তো চলো আমরা দেখি আজকে কি কি জিনিস পড়তে পারি। প্রথমে হচ্ছে অ্যাসিড ও ক্ষারের সবলতার পরীক্ষা। আমরা তো দেখছিলাম ভাই অ্যাসিড এবং ক্ষার এদেরকে আমরা সবলতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছিলাম, তাই না? একটা ছিল কি সবল বা তীব্র, আর এটা ছিল হচ্ছে দুর্বল বা মৃদু। এখন আমি যদি তোমাকে দুটা দ্রবণ দিয়ে দিই, যদি বলি এই দুটার মধ্যে কোনটায় সবল অ্যাসিড আছে এবং কোনটায় দুর্বল অ্যাসিড আছে, তোমাকে যদি এটা বের করতে বলি, তখন তুমি কি করবা? তখন একটা আমাকে পরীক্ষা পরিচালনা করতে হবে, তাই তো? এটাকে আমরা হচ্ছে তড়িৎ রাসায়নিক পরীক্ষা বলতে পারি। ওকে, এখানে মেইনলি আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা পাত্র নিব। দেখো আমি তোমাকে পরীক্ষার জিনিসটাকে বুঝাই, তারপর আমি তোমাকে একটা সামারি করে দিব, সমস্যা নেই। ধরো আমি কি করবো, একটা পাত্র এখানে চিন্তা করব। ওকে, এরকম ভাবে আমি একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে আমি দুইটা তড়িৎদ্বার চিন্তা করব, হ্যাঁ, দুইটা ইলেকট্রোড চিন্তা করব। এখানে ধরো একটা তড়িৎদ্বার, আর এখানে ধরো আরেকটা তড়িৎদ্বার আছে। এই তড়িৎদ্বার গুলো কিসের তৈরি হবে? মেইনলি গ্রাফাইটের তড়িৎদ্বার হয়, বুঝছো? তারপরে এখানে তড়িৎদ্বার গুলো গ্রাফাইটের। ওকে, ভেরি গুড। তাহলে গ্রাফাইটের যে তড়িৎদ্বার গুলো আছে এদেরকে আমি কি করব, এদেরকে মেইনলি আমরা একটা দ্রবণের মধ্যে ডুবায় রাখবো। এরকম ভাবে আমরা একটা দ্রবণের মধ্যে ডুবায় রাখবো। এটা হচ্ছে আমাদের সেই অ্যাসিড বা ক্ষারের দ্রবণ, তুমি চিন্তা করো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই অ্যাসিড বা ক্ষারের দ্রবণ। ওকে, এই দুটা গ্রাফাইট তড়িৎদ্বারকে এখন আমি কি করবো, একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিব, এবং এই পরিবাহী তারের সাথে একটা বাল্ব যুক্ত থাকবে, বুঝছো? একটা বাতি যুক্ত থাকবে। এটা হচ্ছে আমাদের সেই বাল্ব। যদি এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি হবে, এই বাল্বটা জ্বলে উঠবে, তাই না? এরকম আসলে আমাদের একটা মেকানিজম আমরা ধরলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর দেখবো কি এই বাল্বটা হচ্ছে জ্বলে উঠছে। ওকে, এই বাল্বটা কি করবে, এই বাল্বটা হচ্ছে এরকম ভাবে জ্বলে উঠবে। দেখো এটা কিন্তু আমার বাইরে থেকে ব্যাটারি দেই নাই। ব্যাটারি দিলে এই কোষটাকে আমরা বলতাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। চ্যাপ্টার 8 তোমাদের রাসেল ভাই তোমাদের পড়াবে জিনিসটা। যদি আমি বাইরে থেকে এখানে এনার্জি সোর্স দিতাম, ব্যাটারি বা তড়িৎ কোষ দিতাম, তখন এটা হয়ে যেত হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। বাট আমি দেখো বাইরে থেকে কোনো ব্যাটারি যুক্ত করে নেই, বরঞ্চ শক্তিটা কিন্তু এখানে দ্রবণ থেকে আসবে। অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে আমি তড়িৎ শক্তি পাবো। এই ধরনের কোষকে আমরা কি বলি? তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, ইলেকট্রোকেমিক্যাল সেল। আচ্ছা যাও, আমি বুঝলাম, এরকম ভাবে আমি একটা কোষ নিলাম। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাবে কি এখানে বিদ্যুতের প্রবাহ হচ্ছে, যার ফলে বাল্বটা জ্বলে উঠছে। ভেরি গুড। এখন এখানে আমাদের কিছু অবজারভেশন আছে। এখন আমরা কিছু অবজারভেশন দেখব। যদি আমি এই দ্রবণের মধ্যে প্রথমে ধরো আচ্ছা আমি কি নিলাম, HCl নিলাম, অথবা ধরো আমি এখানে H2SO4 নিলাম, অথবা ধরো হচ্ছে আমি এখানে HNO3 মানে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড নিলাম। তাহলে দেখা যায় কি এখানে বাতিটা খুব উজ্জ্বল ভাবে জ্বলে। ওকে, এখানে বাতি হয় কি উজ্জ্বল ভাবে জ্বলে। তার মানে উজ্জ্বলতাটা বেশি, খুবই ব্রাইট। কিন্তু যদি আমি এখানে চিন্তা করি, আমি ধরো হচ্ছে এখানে ইথানোয়িক অ্যাসিড নিলাম বা অ্যাসিটিক অ্যাসিড নিলাম, বা ধরো আমি এখানে হচ্ছে কার্বনিক অ্যাসিড নিলাম, কার্বনিক অ্যাসিড চিন্তা করলাম, এইসব কেসে দেখা যায় কি বাতিটা হচ্ছে খুবই মৃদুভাবে চলে, খুব কম জ্বলে। ওকে, বাতির উজ্জ্বলতা কম। ওকে, তাহলে এখান থেকে আমাদের এখন ডিসিশন কি কি আছে, এই তো আমি পাইলাম, রেজাল্ট পাইলাম। এখন খেয়াল করে দেখো ভাইয়া, আমি প্রথম যে অপশনগুলো লিখছি, প্রথম যে অ্যাসিডের নামগুলো লিখছি, তুমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড চিন্তা করো, বা সালফিউরিক চিন্তা করো, বা তুমি এখানে নাইট্রিক অ্যাসিড চিন্তা করো, এটা সবাই কি বলতো, এটা সবাই হচ্ছে তীব্র অ্যাসিড, রাইট? সবল অ্যাসিড বা তীব্র অ্যাসিড। অর্থাৎ তীব্র অ্যাসিডের ক্ষেত্রে বাতিটা উজ্জ্বলভাবে জ্বলে। আর তুমি যদি এখানে ইথানোয়িক অ্যাসিড চিন্তা করো বা অ্যাসিটিক অ্যাসিড, আর এখানে তুমি যদি কার্বনিক অ্যাসিড চিন্তা করো, সবার ক্ষেত্রে বাতির উজ্জ্বলতা কম, তাই না? রাইট? তাহলে দেখো তো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বাতির উজ্জ্বলতা কম।
তাহলে এখানে প্রথম এবং প্রধান কথা হচ্ছে ভাই, অ্যাসিডের যে কোনো দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। অ্যাসিডের যে কোনো দ্রবণ বিদ্যুৎ পরিবহন করবে। বিদ্যুৎ পরিবহন করে, এটা হচ্ছে প্রথম কথা। বা সবাই কি সমান পরিমাণ করে? সবাই কিন্তু সমান পরিমাণ করে না। দেখা যাচ্ছে কি এই টেস্টের মাধ্যমে আমি বুঝতে পারলাম যারা হচ্ছে সবল অ্যাসিড তারা হচ্ছে বেশি পরিমাণ পরিবহন করে, আর যারা হচ্ছে দুর্বল অ্যাসিড তারা হচ্ছে কম পরিমাণ পরিবহন করে। রাইট? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যারা সবল অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড, সবল অ্যাসিড গুলো বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে দান করে, এবং যত বেশি পরিমাণ আয়ন থাকবে সেখানে তত বেশি পরিমাণ আমাদের বিদ্যুৎ পরিবহন হবে। বুঝতে পারছো তো? এইটাই হচ্ছে তার কারণ। তো সবল অ্যাসিড গুলো বেশি পরিমাণ H+ আয়ন দ্রবণে দান করবে, যেহেতু এখানে আয়নের পরিমাণটা বেশি, যেখানে যত বেশি আয়ন সেখানে বিদ্যুৎও তত বেশি তৈরি হয়, তাই তো? বেশি পরিমাণ আয়ন দান করবে, যার ফলে এখানে বেশি বিদ্যুৎ তৈরি হবে, যার ফলে বাতির উজ্জ্বলতাটা বেশি হবে। ওকে, এই কেসে হলে কি হবে? বাতির উজ্জ্বলতা বেশি হবে। তার মানে বাতি উজ্জ্বল। হ্যাঁ, এরকম তুমি চিন্তা করতে পারো। আর আমি যদি এখানে মৃদু অ্যাসিড নেই, তাহলে মৃদু অ্যাসিড তো ভাই আমরা দেখছিলাম আংশিক বিয়োজিত হয়, তাই না? সবল অ্যাসিড হচ্ছে প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, বাট মৃদু অ্যাসিড কিন্তু আংশিক বিয়োজিত হয়, যার ফলে তাদের এখানে H+ দানের ক্ষমতা কম, H+ আসবে কম। H+ কম আসলে সে কিন্তু কম বিদ্যুৎ পরিবহন করে, কম বিদ্যুৎ পরিবহন করবে, যার ফলে এখানে বাতির উজ্জ্বলতাটাও কম, তাই তো? কম উজ্জ্বল। এখানে বাতির উজ্জ্বলতা বেশি, ওকে, আর এখানে কম উজ্জ্বল হবে। কথা কি ক্লিয়ার? তাহলে একটুকু আমি শিওর হলাম, অ্যাসিড বলো বা ক্ষার বলো, তারা হচ্ছে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। যে যত সহজে বিয়োজিত হইতে পারে সে তত বেশি সবল। এজন্য সবল অ্যাসিড হচ্ছে বেশি বিদ্যুৎ পরিবহন করে, সবল ক্ষার হচ্ছে দুর্বল অ্যাসিড হচ্ছে কম বিদ্যুৎ পরিবহন করে। তুমি কিন্তু এই জিনিসটা ক্ষারের জন্য করতে পারো। এই বিক্রিয়াটা আমি করলাম না, এটা কিন্তু ক্ষারের জন্য জিনিসটা করে দেখতে পারো, রেজাল্ট কিন্তু একই রকম পাওয়া যাবে। সবল ক্ষার তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলোর চিন্তা করো, সেখানে বাতিটা উজ্জ্বল পাবা। দুর্বল ক্ষার তুমি এখানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করো, বাতিটাকে কিন্তু মৃদু পাবা, হ্যাঁ, কম উজ্জ্বল পাবা। তাহলে ক্ষারের জন্য অনুরূপ রেজাল্ট পাওয়া যায়। কথা কি ক্লিয়ার? তাহলে একটু হচ্ছে আমাদের সেই সবলতার পরীক্ষা। বাতি উজ্জ্বল হলে সবল, বাতি কম উজ্জ্বল হলে দুর্বল। শেষ। পরেরটা আসি, সেটা হচ্ছে আমাদের পিএইচ। পিএইচ বলতে কি বোঝায়? এখানে পি মানে হচ্ছে তোমার পুইজেন্স। হ্যাঁ, পি মানে হচ্ছে পুইজেন্স, এটা তোমাদের বইয়ে লেখা নাই। পুইজেন্স মানে কি? পুইজেন্স মানে হচ্ছে পাওয়ার, আর এইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন, অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নের ক্ষমতা, তাই তো? সেটাই হচ্ছে আমাদের পিএইচ। এখন ক্ষমতা আমি কেমনে বের করবো ভাই? ফিজিক্সের মতো কি বের করবো যে একক সময়কৃত কাজে হচ্ছে ক্ষমতা? এভাবে তো আমরা বের করবো না। তো মেনলি ক্ষমতা হচ্ছে এখানে আমরা ঘনমাত্রা দিয়ে ইন্ডিকেট করার চেষ্টা করি, অর্থাৎ পিএইচ মেনলি হাইড্রোজেন আয়নের একটা ঘনমাত্রার হিসাব। ওকে, এরকম বিষয়টা। তাহলে দেখো তো, পিএইচ এর একটা ফর্মাল ডেফিনেশন আছে, আমাদের বইয়ে লেখা আছে। পিএইচ বলতে কি বোঝায়? পিএইচ বলতে মেনলি বোঝায় কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের বা প্রোটনের, এখানে H+ কে আমি প্রোটন ইন্ডিকেট করতেছি, প্রোটনের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। ওকে, ঋণাত্মক লগারিদম, এটাই হচ্ছে আমাদের সেই পিএইচ। আচ্ছা, তো এখানে আমরা সংজ্ঞাটাকে একটু এক্সপ্লেন করি আগে। প্রথম কথা হচ্ছে আমি কেন H+ নিয়ে আলোচনা করব? কারণ নামের মধ্যে আছে পিএইচ। আমি যদি OH- নিয়ে আলোচনা করতাম
তখন চলে আসতো পিওএইচ। হ্যাঁ, পিওএইচ অত বেশি প্র্যাকটিক্যাল না, কারণ দেখা যায় কি কোন দ্রবণের পিএইচ জানলে পিওএইচ বের করা যায়, কারণ পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 আসে, আমরা ইন্টারমিডিয়েটে এসব পড়বো, সমস্যা নাই। এখন দেখো হাইড্রোজেন আয়ন আমি যে কোনো ঘনমাত্রা কিন্তু নিব না, এখানে আমি কি নিচ্ছি, মোলার ঘনমাত্রা নিচ্ছি, মানে মোল পার লিটার এককে ঘনমাত্রা, তাই তো? আমরা কিন্তু চ্যাপ্টার 6 এ এসব পড়ছি, তাই তো? মোল পার লিটার এককে ঘনমাত্রা, ঠিক আছে? এই ঘনমাত্রাটা আমরা কাউন্ট করব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তুমি চিন্তা করতে পারো। কিরকম ঘনমাত্রা নিব? আমি কিন্তু ঋণাত্মক ঘনমাত্রা নিব, হ্যাঁ, নেগেটিভ ঘনমাত্রা নিব। নেগেটিভ নেওয়ার কারণ কি জানো? আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। আর আমি কি রকম মান নিব? লগারিদম মান নিব, হ্যাঁ, লগারিদম মান নিব। এখন এই দুটা কিন্তু অবশ্যই কারণ আছে, আমি ঋণাত্মক কেন নিলাম, ধনাত্মক নিলে কি সমস্যা, লগারিদম কেন নিচ্ছি, এর কিন্তু অবশ্যই একটা কারণ আছে। কারণটা কি শুনবা? দেখো, কারণটা হচ্ছে যে বিশুদ্ধ পানিতে, বিশুদ্ধ পানির, এই পানি থেকে কিন্তু কি আসে বলতো? হাইড্রোজেন আয়ন আসে না? হাইড্রোজেন আয়ন আসে। এই হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত জানো? মোল সংখ্যা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মোল সংখ্যাটা হচ্ছে 10 টু দি পাওয়ার -7, এত। ঠিক আছে, খুবই সামান্য কিন্তু, 10 টু দি পাওয়ার -7। তাহলে খেয়াল করে দেখো, সবসময় আমি এখানে মোল সংখ্যা হচ্ছে 10 এর পাওয়ার হিসেবে পাবো না, এই জন্য আমি এখানে কি করব, লগারিদম স্কেল চিন্তা করব। এই লগারিদম স্কেলটা অবশ্যই 10 ভিত্তিক হবে। তোমাদের বই কিন্তু কথাটা লেখা হয় নাই, তবে লিখে নিলে ভালো। হ্যাঁ, 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। ওকে, 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, বললে ভালো, না বললেও সমস্যা নাই, তোমাদের বইয়ে যেহেতু এভাবে ডেফিনেশনটা লেখা, যেহেতু সবসময় বেজ আমি 10 পাবো, তো আমি 10টাকে না দেখাইলেও চলবে, এরকম বিষয়টা আর কি। এরকম আর কি তুমি চিন্তা করতে পারো। দেখো তো, পাওয়ারটা কিন্তু সবসময় নেগেটিভ, বাট আমরা পজিটিভ সংখ্যাটা একটু ভালো ভিজুয়ালাইজ করতে পারি না, এই জন্য আমরা সবসময় হচ্ছে সামনে একটা নেগেটিভ বসাই দিব, যার ফলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মেনলি বেসিকটা। তুমি হয়তো জিনিসটা এখনো ধরতে পারো না, আমি তোমাকে একটু ভালোভাবে বুঝাই। হয়তো তুমি বাজার করতে গেলা, বাজার করতে গিয়ে এখন কি করবা, তুমি ধর হচ্ছে আলু কিনবা, কি পরিমাণ কিনবা বলো তো? তুমি কি হচ্ছে নেগেটিভ 250 গ্রাম কিনবা, নেগেটিভ 500 গ্রাম কিনবা? না, তুমি কিন্তু সবসময় পজিটিভ পরিমাণ কিনবা, তাই না? আমাদের ওজন কত হয়? পজিটিভ 50 গ্রাম, পজিটিভ 55 গ্রাম, এরকম না? নেগেটিভ কি হয়? তার মানে নেগেটিভ সংখ্যাগুলো ভিজুয়ালাইজ করা কিন্তু খুবই টাফ, এজন্য আমরা হচ্ছে পজিটিভ সংখ্যা দিয়ে হচ্ছে জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তার মানে তুমি এখানে পিএইচ বলতে কি বুঝতেছো? এখানে পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা বোঝানোর জন্য অবশ্যই এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, তৃতীয় বন্ধনী ইউজ করা হয়। এটা আমরা লগারিদম নিব, 10 ভিত্তিক লগারিদম। হ্যাঁ, নিচে সংখ্যা না দেওয়া মানে কি 10 আছে, অবশ্যই এটা ঋণাত্মক হয়ে যাবে। তার মানে পিএইচ ইকুয়াল টু -10 বেজ লগ H+, এটার মোলার কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে তুমি দেখো তো, এই অবস্থায় তুমি কি পানির পিএইচ বের করতে পারবা? বলতে পারবা? সুতরাং এই অবস্থায় পানির পিএইচ, পানির পিএইচ কত আসে বলতো? -log10 টু দি পাওয়ার -7। এখন তুমি যদি এটা ক্যালকুলেটরে বসায় দাও, তাহলে মানটা পাবা হচ্ছে 7। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে H+ কি পরিমাণ থাকে বলতো? 10, মানে H+ থাকে হচ্ছে 10 টু দি পাওয়ার -7 পরিমাণ, এত মোল, এবং তার পিএইচটা হচ্ছে 7। তার মানে বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো। এখন এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কি? পানি থেকে শুধুমাত্র কি H+ আয়ন আসে? শুধু তো H+ আয়ন আসে না, এখান থেকে কিন্তু হাইড্রোক্সিল আয়নটাও আসে, তাই না? যেটাকে আমরা হাইড্রোক্সাইড বলতে পারি। সো পানি থেকে কিন্তু আমরা 2টা আয়ন পাই, তাই না? একটু দেখার চেষ্টা করি, পানি থেকে 2টা আয়ন পাওয়া যায়। দেখো, এই যে আমাদের সেই পানি ভেঙে গেলে হচ্ছে আমি H+ তো পাবোই, সাথে কিন্তু OH- ও পাবো, তাই না? এরকম বিষয়টা। সো H+ এর পরিমাণটা যদি 10 টু দি পাওয়ার -7 হয়, OH- এর পরিমাণটা কত? সেম না, 10 টু দি পাওয়ার -7। কারণ এইটা যত মোল পাওয়া যাবে, এইটা ঠিক তত মোলই পাওয়া যাবে, কম বেশি হওয়ার কিন্তু সুযোগ নাই। বুঝতে পারছো? তার মানে আমি যদি বলি পানির পিএইচ হচ্ছে 7, আমি যদি এই কথাটা বলি, তাহলে কি বোঝাবে বলতো? পানির পিএইচ 7 বলতে বোঝাবে ওই পানিতে হাইড্রোজেন আয়ন আছে 10 টু দি পাওয়ার -7 মোল, আবার হাইড্রোক্সিল আয়ন আছে 10 টু দি পাওয়ার -7 মোল। কথা কি বুঝতে পারছো?
দুইটাই কিন্তু আছে, শুধুমাত্র যে আমি পিএইচ ক্যালকুলেট করলাম বলে হাইড্রোজেন আয়ন নিয়ে চিন্তা করব এরকম না, আমার কিন্তু এখানে হাইড্রোক্সিল আয়ন আছে, বাট দুইটার পরিমাণ কিন্তু সেম সেম। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার। এখন যেই দ্রবণে দুইটা আয়নের পরিমাণ সেম সেম হয় সেই দ্রবণকে আমরা নিরপেক্ষ দ্রবণ বলি। ওকে, সেটাকে আমরা কি বলি? নিরপেক্ষ দ্রবণ বলি। তার মানে আমি যদি এখানে লিখতে চাই নিরপেক্ষ দ্রবণ বা নিউট্রাল সলিউশন, নিরপেক্ষ দ্রবণ, তো যেই দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ বা এটার মোলার ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের সমান হয়ে যায় সেটাকে আমরা কি বলতেছি? নিউট্রাল দ্রবণ। এবং এই ক্ষেত্রে তুমি পিএইচ এর মানটা কত পাবা বলো তো? আমি একটু আগে দেখে আসলাম পিএইচ এর মানটা পাওয়া যায় হচ্ছে 7। দেখো তো এখানে পিএইচ এর মানটা পাওয়া যায় কত? 7। এই যে যদি এরকম হয় কোনো ক্ষেত্রে যদি আমাদের H+ এর পরিমাণটা বেড়ে যায়, H+ এর পরিমাণটা OH- থেকে যদি বেড়ে যায়, সেই দ্রবণটাকে আমরা বলেছি অম্লীয় দ্রবণ বা অ্যাসিডিক দ্রবণ। অম্লীয় দ্রবণ বা অ্যাসিডিক দ্রবণ। ওকে, সেই দ্রবণের পিএইচ এর মান কিন্তু 7 থেকে কম আসে। বলতে পারো ভাই যদি H+ বেশি হয় তাহলে 7 থেকে কম আসার কারণ কি? কারণটা হচ্ছে আমি কিন্তু এখানে ঋণাত্মক স্কেল চিন্তা করতেছিলাম, তাই না? নেগেটিভ স্কেল চিন্তা করতেছিলাম। সো বেশির মানটা নেগেটিভ হলে কমে যায় না? কমে যেত। আচ্ছা ঠিক আছে। আর যদি এরকম হয় আমাদের H+ এর পরিমাণটা কম, হ্যাঁ, OH- এর পরিমাণটাই বরঞ্চ বেশি, এই ধরনের দ্রবণকে আমরা কি বলতে পারি? বেসিক সলিউশন বা অ্যালকালাইন সলিউশন, ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণ। এই ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মানটা কিরকম আসে? 7 থেকে বেশি আসে, তাই না? ওই যে ঋণাত্মক স্কেলের কারণে। তোমার কথা কি ধরা গেছে না? ধরা গেছে। আচ্ছা, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসলে আমরা কিছু অঙ্ক করি। তো আমাদের বইয়ে এত ম্যাথমেটিক্যাল সমস্যাটা নাই, যে দুটো প্রবলেম আছে ওইগুলো আসলে ম্যাথমেটিক্যাল সমস্যা বলা যায় না, ওইগুলো আসলে অ্যানালাইসিস বলা যায়। আচ্ছা, আমি তোমাকে কিছু সমস্যা দেখাই আগে। ধরো আমি তোমাকে বললাম, লেটস সে আমি বললাম তোমাকে 0.1 মোলার HCl, এই দ্রবণের পিএইচ এর মানটা কত আমি তোমাকে বের করতে বললাম। পিএইচ কত? তাহলে আমাদের পিএইচ এর বিষয়টা কি বলতো? পিএইচ হচ্ছে -log H+, এরকমই তো বিষয়টা। তাহলে আমাকে দেখতে হবে এখানে H+ কতগুলা করে আসে। তুমি যদি এখানে বিশ্লেষণে যাও তাহলে দেখো তো HCl কতগুলা H+ দিবে? নিশ্চয়ই একটা H+ দিবে, তাই না? অর্থাৎ এই ঘনমাত্রাকে তুমি কি করবা? 1 দিয়ে গুণ করবা। ওকে, এই যে ঘনমাত্রা তুমি এখানে পাচ্ছ, এটাকে তুমি সুন্দর মতো 1 দিয়ে গুণ করে দিবা, কারণ এখানে আমি তো একটা মাত্র প্রোটন পাচ্ছি। বুঝতে পারছো আমার কথা? সো 1 × 0.1 মানে 0.1ই হচ্ছে। -log এর ভিতরে 0.1 বসায় দাও, তাহলে এই মানটা কত আসবে বলো তো? এই মানটা কি আমাদের 1 আসে। ওকে, আমার কথা কি ধরা গেছে? আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসো আমরা আরেকটা প্রবলেম দেখি এখান থেকে। এবার একটু ক্রিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, এবার আমি তোমাকে বললাম হচ্ছে 0.05, দেখো তো 0.05 এত মোলার H2SO4, এই দ্রবণের পিএইচটা কত? এই দ্রবণের পিএইচটা কত? তাহলে খেয়াল করে দেখো আমাদের ফর্মুলা কি? ফর্মুলা আগে লিখে নিই, পিএইচ - log হাইড্রোজেন আয়ন, তাই না? এখন বিষয়টা হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কত এটা আমি জানতে চাচ্ছি। এটাকে আমি এই পরিমাণটায় বসাই দিব না? কেন? কারণ হচ্ছে আমাদের এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড ভেঙে কিন্তু দুইটা প্রোটন দান করে, দুইটা প্রোটন সে দিবে। তার মানে যত পরিমাণ আমি সালফিউরিক অ্যাসিড পাচ্ছিলাম তার ডাবল পরিমাণ আমি প্রোটন পাবো। এখানে তো আমাকে প্রোটনের ঘনমাত্রা বসাইতে হবে, তাই না? তার মানে এখানে আমাদের যে ঘনমাত্রাটা দেওয়া আছে আমি কিন্তু এটা অবশ্যই ডাবল করে নিব, কারণ প্রোটন কিন্তু তার ডাবল আসতেছে। ওকে, সো তুমি কি করবা? 2 × 0.05 করে দিবা, তাহলে কত আসবে? 0.1, এটা মান কিন্তু 1 আসে। ওকে, তো জাস্ট কিছু সিম্পল হিসাব দেখাইলাম। এবার যদি এখানে দুর্বল অ্যাসিড আসে তাহলে কিভাবে হিসাব করব, এই টপিকটা কিন্তু আমাদের নাই। এখানে অ্যাসিডের বিয়োজন মাত্রা, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র চলে আসে। যদি ক্ষার হয় তখন কি করতে হবে? তখন হচ্ছে আমরা POH বের করে সেখান থেকে পিএইচ আসতে পারি, কারণ PH + POH = 14। ওই কোনো কিছু কিন্তু আমাদের বইয়ে নাই, এগুলাও কিন্তু নাই, আমি জাস্ট তোমাকে একটু এক্সট্রা দেখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসো পিএইচ পরিমাপন। একটা দ্রবণের পিএইচ আমি কিভাবে মাপতে পারি, তাই না? আচ্ছা, এর জন্য বেশ কিছু মেথড আছে, বেশ কিছু যন্ত্রপাতি আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব।
প্রথমে কি বলো, পিএইচ স্কেল। আচ্ছা, পিএইচ স্কেল মানে কি? পিএইচ স্কেল হচ্ছে একটা লম্বা স্কেল, হ্যাঁ, একটা লম্বা কাঠি, এবং এই কাঠির বাম দিকে থাকে হচ্ছে 0, বাম দিকে থাকে 0 এবং ডান দিকে থাকে হচ্ছে 14, একদম মাঝখানে থাকবে হচ্ছে 7। তার মানে 0 থেকে 14 রেঞ্জ নিয়ে আমি যে স্কেলটা তৈরি করলাম, যে কাঠিটা তৈরি করলাম, সেটাই হচ্ছে আমাদের পিএইচ স্কেল। সো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই, এটা দিয়ে তো আমি শুধুমাত্র পিএইচ এর মানটা তুলনা করতে পারি, তাই না? ধরো একটা দ্রবণের পিএইচ হচ্ছে তোমার, লেটস সে আমি বললাম 2, আর একটা দ্রবণের পিএইচ হচ্ছে ধরো 4.5। তাহলে কোনটা বাম দিকে আছে বলতো? যার পিএইচ হচ্ছে 2 সে কিন্তু বাম দিকে আছে, আর যা হচ্ছে 4.5 সে কিন্তু ডান দিকে আছে। মনে রাখতে হবে, কোন দ্রবণের পিএইচ যত বাম দিকে থাকে সে তত বেশি অ্যাসিডিক হয়, সে তত বেশি অম্লীয় হয়, আর পিএইচ যত ডান দিকে থাকবে সে তত বেশি ক্ষারীয় হয়, হ্যাঁ, তত বেশি অ্যালকালাইন হয়। আমি তার মানে এখান থেকে শুধুমাত্র তুলনাটা করতে পারি, তাই না? এখানে শুধুমাত্র তুলনাটা করতে পারি, কোনটা বেশি অম্লীয় কোনটা বেশি ক্ষারীয়। আমি তো সত্যিকার অর্থে এখানে পিএইচ এর মানটা মাপতে পারি না, তাই না? এটা কিন্তু বড় সমস্যা। তো যাই হোক, সমস্যা নেই, পিএইচ স্কেল দিয়ে মেইনলি আমরা বিভিন্ন দ্রবণের পিএইচ এর মানটাকে তুলনা করে দেখতে পারি, একটু তুমি মনে রাখো। আচ্ছা, এবার আসা হচ্ছে কেন ভাই আমি 0 থেকে 14 পর্যন্ত নিলাম? 0 থেকে কি কম আসা পসিবল না? উত্তর হচ্ছে হ্যাঁ, 0 থেকে কিন্তু পিএইচ এর মানটা কমতে পারে, হ্যাঁ, তার মানে পিএইচ কিন্তু লেস দেন 0 হতে পারে। আবার পিএইচ এর মান কিন্তু 14 থেকে বেশিও হতে পারে, 14.1, 14.2, পিএইচ এর মানটা কিন্তু গ্রেটার দেন 14ও হতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কেন 0 থেকে 14 নিচ্ছি? কারণ আমরা ব্যবহারিক ক্ষেত্রে আমাদের গবেষণাগারে যেসব অ্যাসিড নেই, যেসব ক্ষার নিয়ে কাজ করি, তাদের পিএইচ এর মানটা 0 থেকে 14 এর মধ্যেই সীমাবদ্ধ। 0 থেকে কখনো আমরা কমতেও দেখি না, ঋণাত্মকের দিকে যাইতে দেখি না, যদিও পসিবল। 14 থেকে বাড়তেও দেখি না, হ্যাঁ, 15, 16 এরকম হইতে দেখি না, যদিও পসিবল। আমার কথা কি বুঝতে পারছো? এখন এই মানগুলো কিভাবে নির্ণয় করা হয় জানো? এই মানগুলো নির্ণয় করার কিন্তু একটা মেথড আছে। মেথডটাকে তোমাদের বই আলোচনা করা হয় নাই। মেইনলি এই যে 0 মানটা তুমি দেখতে পারতেছো, এই 0 মানটা নেওয়া হয়েছে 1 মোলার HCl এর পিএইচ থেকে, বুঝছো? 1 মোলার HCl এর পিএইচ থেকে। আর 14 মানটা, এই 14 মানটা মেইনলি নেওয়া হয়েছে 1 মোলার ক্ষারের পিএইচ থেকে, 1 মোলার বেজের পিএইচ থেকে। ওকে, এইভাবে হচ্ছে মেইনলি ক্যালকুলেট করা হয়েছে। আশা করি তোমরা জিনিসটা ধরতে পারছো। ঠিক আছে, এবার তুমি চলে আসো হচ্ছে পরের পয়েন্টটা। দেখবা তোমাদের বই কিন্তু পিএইচ স্কেলটা আলাদা করে লেখা আছে, কারণ কি এটা সত্যিকার অর্থে পিএইচ এর মানটা মাপতে পারে না, জাস্ট তুলনা করতে পারে, হ্যাঁ। আচ্ছা, সত্যিকার অর্থে যারা মাপতে পারে তাদের মধ্যেই এখন প্রথমে পড়বো হচ্ছে ইউনিভার্সাল নির্দেশক, হ্যাঁ, ইউনিভার্সাল নির্দেশক। ওকে, এখন ইউনিভার্সাল নির্দেশক বলতে কি বোঝায়? এটা আসলে হচ্ছে বিভিন্ন দুর্বল অ্যাসিড এবং ক্ষারের একটা মিক্সচার, বুঝছো? এটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের একটা দ্রবণ, যেটা হচ্ছে মেইনলি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কালার পরিবর্তন করে। এরা হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বর্ণ পরিবর্তন করে। আমি সেই বর্ণ দেখেই কিন্তু পিএইচ এর মানটাকে অনুমান করতে পারি। অনুমান করা যায়, ঠিক আছে? এখন বর্ণ দেখে আমি কেমনে অনুমান করব? আমাদের এই নির্দেশকের জন্য একটা কালার চার্ট আছে, তার সাথে আমি তুলনা করে দেখব। আমি কার সাথে তুলনা করব? ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের সাথে। এই চার্টের মধ্যে মেইনলি বিভিন্ন পিএইচ এর জন্য দ্রবণের কালার কিরকম আসা উচিত সেরকম একটা তালিকা দেওয়া হয়েছে, বুঝছো? সেরকম একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে। সো আমি যখন হচ্ছে পিএইচ ক্যালকুলেট করব, বা আমি যখনই হচ্ছে কোনো দ্রবণের মধ্যে এই ইউনিভার্সাল নির্দেশকটা দিয়ে দিব, তখন কি করবে? দ্রবণের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওই চেঞ্জ হওয়া কালারটা হচ্ছে আমি এই চার্টের সাথে, হ্যাঁ, ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট, এই চার্টের সাথে মিলিয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল। যেমন ধরো গাঢ় নীল হলে একরকমের হয়, বেগুনি হলে একরকমের হয়, হালকা নীল হলে একরকমের হয়, হলুদ হলে একরকমের হয়। বুঝতে পারছো বিষয়টা? নর্মালি অ্যাসিডের দিকে গেলে অনেকটা লালচে কালার হয়ে যায়, ক্ষারের দিকে গেলে অনেকটা বেগুনির মতো কালার হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ওটা অন্য জিনিস, ওটা আমাদের অত কিছু পড়া লাগবে না। এবার চলে আসা হচ্ছে আমাদের পিএইচ পেপার। পিএইচ পেপার, সো এটার মেকানিজম কিন্তু সেম।
এটাও কিন্তু কি করবে, এটাও হচ্ছে বর্ণ পরিবর্তন করে। এটাও হচ্ছে কি করবে, দ্রবণের হচ্ছে বর্ণ পরিবর্তন করবে। বর্ণ দেখে আমি কিভাবে শনাক্তকরণ করতে পারি পিএইচ এর মানটা কত? এখানে আমাদের কি আছে, একটা কালার চার্ট আছে। হ্যাঁ, এখানে একটা কালার চার্ট আছে, সেটাকে আমরা বলেছি একটা স্ট্যান্ডার্ড কালার চার্ট। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড কালার চার্ট। ওর সাথে আমি মিলাই দেখবো, ঠিক এটার মতোই। ওকে, এটা গুরুত্বপূর্ণ কিছু না, জাস্ট তুমি হেডিং গুলো মনে রাখবা। এর প্রশ্ন হচ্ছে পিএইচ মিটার। পিএইচ মিটারটা আসলে মেইনলি প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইফেক্টিভ। কেন? কারণ এইটা কিন্তু আলটিমেটলি পিএইচ এর মানটা নিখুঁত ভাবে মাপতে পারে। আমি কিন্তু এখানে হচ্ছে পিএইচ এর মানটা হয় তুলনা করতে পারি অথবা হচ্ছে অনুমান করতে পারি, নিখুঁত ভাবে কিন্তু মাপতে পারি না। হ্যাঁ, তবে পিএইচ মিটারের মাধ্যমে আসলে আমরা একটা নিখুঁত ভাবে পিএইচ এর মান পেতে পারি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা নিখুঁত ভাবে পিএইচ এর মান পাওয়া যায়, পিএইচ এর মান পাওয়া যায়, তাই না? মিটার দিয়ে মাপবো, এই তো এরকম বিষয়টা। তো এটা কিভাবে কাজ করে, আমরা যদি পিএইচ মিটার দেখে থাকি তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবো। এই পিএইচ মিটার একটা মাথায় একটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার প্রবেশ করানো থাকে, বুঝছো, ঢোকানো থাকে। সেই তড়িৎদ্বারটা আমি দ্রবণে ডুবাই দিব, যার ফলে সেখানে আমাদের কিছু কেমিক্যাল চেঞ্জ হবে। সেটাই আলটিমেটলি কি করবে, সেটা মেপে হচ্ছে সে একটা ডিজিটাল স্ক্রিনে মানটাকে সরাসরি দেখাই দিবে, বুঝছো, তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। যাই হোক, ওইগুলো আমাদের অত কিছু ইম্পর্টেন্ট না। পরবর্তী টপিকে আসে, সেটা কি, সেটা হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপারটা আসলে সবচেয়ে কমনলি ইউজ করা হয়, বাট এটা দিয়ে কিন্তু আমরা এক্সাক্ট কোনো মান পাইতে পারি না, বুঝছো। লিটমাস পেপারটা তোমরা অনেকে কিন্তু দেখছো, কারণ এটা কিন্তু দামে সস্তা, এফোর্ড করাও ইজি, সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের একটা সস্তা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা দেখতে পারি কি, এই পদ্ধতিতে দেখা যায় লিটমাস পেপার হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। ওকে, এরকম দুই রকমের হবে লিটমাস পেপার, একটা হয় লাল এবং আরেকটা হয় নীল। ওকে, বুঝতে পারছো? এখন লাল লিটমাস কেন, মানে কোথায় পাওয়া যায়, লাল লিটমাসটা আসলে কোথায় পাওয়া যাবে, যদি দ্রবণের পিএইচ এর মানটা 7 থেকে কম হয়, অর্থাৎ দ্রবণটা যদি অম্লীয় হয়। অম্লীয় দ্রবণে পিএইচ এর মানে লিটমাসের কালারটা কি হয়, লাল হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখো, আমি যদি অম্লীয় দ্রবণে নীল লিটমাস ডুবাই, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, লালে কনভার্ট হয়ে যাবে, কারণ পিএইচ এর মান তো 7 থেকে কম। আর যদি আমি লাল লিটমাসটাকে ডুবাই, তাহলে কিন্তু কালারটার কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে নীল লিটমাসের ক্ষেত্রে বিষয়টা কি, যখন পিএইচ এর মানটা 7 থেকে বেশি, অর্থাৎ দ্রবণটা যখন ক্ষারীয় হয়, তখন এটার মধ্যে পিএইচ পেপারের মধ্যে বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া হয়, যার ফলে কালারটা নীলে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ আমি যদি লাল লিটমাস কোনো ক্ষারীয় দ্রবণে দেই, তাহলে কি হয়ে যাবে, তার কালার চেঞ্জ হয়ে নীল হয়ে যাবে, কারণ ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান 7 থেকে বেশি। আর যদি নীলটা দেই, নীলের কিন্তু কালার কোনো চেঞ্জ হবে না, বুঝছো। এই হচ্ছে আমাদের পরিমাপন পদ্ধতিগুলা, ঠিক আছে। চলো আমরা সামনের দিকে যাই। এরপর হচ্ছে পিএইচ এর গুরুত্ব। হ্যাঁ, মানে কোন কোন ফিল্ডে আমরা পিএইচটাকে ইউজ করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কমনলি ইউজ করা হয় কৃষি ক্ষেত্রে। ওকে, কৃষি ক্ষেত্রে কিভাবে, তুমি চিন্তা করে দেখো, উদ্ভিদ কি করে, তার মূল দিয়ে মাটি থেকে আয়ন এবং বিভিন্ন পানি শোষণ করে, রাইট, বিভিন্ন আয়ন এবং পানি শোষণ করে। তার মানে এই আয়ন এবং পানি শোষণ করার জন্য পিএইচ এর মান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আমরা সামনে আসলে পড়বো ইন্টারমিডিয়েটে, কিভাবে পিএইচ এর মানটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাস্ট তুমি একটু মনে রাখো এই কথাটা কিরকম, যে মাটি হতে বিভিন্ন আয়ন ও পানি শোষণ করার জন্য সহায়ক পিএইচ এর মানটা কত, সহায়ক পিএইচ এর মানটা হচ্ছে 6 থেকে 8। হ্যাঁ, 6 থেকে আমি চিন্তা করব হচ্ছে 8, এই মধ্যে পিএইচ হলে আসলে বেটার। ওকে, আচ্ছা, এখন আসো, মাটির মধ্যে কিন্তু বেশ কিছু অণুজীব থাকে, তাই না, যাদেরকে আমরা সিম্বায়োটিক মাইক্রোবস বলতেছি, তাই তো, মিথজীবী অণুজীব বলতেছি, যেগুলো উদ্ভিদে সাহায্য করতেছে। সব অণুজীব যে খারাপ এরকম না, সব ব্যাকটেরিয়া যে খারাপ এরকম না, কিছু কিছু ব্যাকটেরিয়া উদ্ভিদের সঠিক বৃদ্ধির জন্য কিন্তু দরকার আছে। এটা সামনে পড়বো। কিছু আমাদের আছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, হ্যাঁ, কিছু হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে, তাই না, রাইজোবিয়াম, আমরা সেটা দেখতে পারি, এটা হচ্ছে আমরা বায়োলজিতে পড়বো আর কি। সো
উপকারী অণুজীব, সেই উপকারী অণুজীবের জন্য কিন্তু নির্দিষ্ট পিএইচ থাকা দরকার। আমি যদি সব ধরনের অণুজীবকে একটু কম্বাইন করি তাহলে দেখা যায় উপকারী অণুজীবের জন্য একটা সহায়ক পিএইচ, সে মানটা আমি রেঞ্জ পাইতে পারি যদি আমি সবগুলাকে একসাথে চিন্তা করি। তাহলে উপকারী অণুজীবের সহায়ক পিএইচটা কত? সহায়ক পিএইচটা হচ্ছে মেইনলি 3 থেকে 10 মধ্যে। ওকে, 3 থেকে 10 মধ্যে। যদি মানটা 3 থেকে কমে যায় তাও সমস্যা, 3 থেকে কমে গেলেও সমস্যা, অণুজীবগুলো মারা যায়। 10 থেকে বেড়ে গেলেও সমস্যা, অণুজীবগুলা মারা যায়। আমাকে 3 থেকে 10 মধ্যে মিলিয়ে রাখতে হবে। আচ্ছা, এখন আসো, যদি এরকম হয় তাহলে মাটিতে কিন্তু পিএইচটাকে ব্যালেন্স করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, যদি এরকম হয় মাটির পিএইচ পরিবর্তন হয়ে গেছে, তাই না, এখন সেটাকে আমাকে ব্যালেন্স করতে হবে, ঠিক করতে হবে, তখন আমি কি করব? ওকে, তার মানে আমি যদি চিন্তা করি মাটিতে যদি পিএইচ কমে যায়, তখন আমি সেখানে কি করব? তখন আমার সমাধানটা হচ্ছে এখানে আমি চুন প্রয়োগ করব। ওকে, চুন প্রয়োগ করব। কেন? কারণ চুনের মধ্যে কি আছে? ক্যালসিয়াম অক্সাইড। এবং আমরা পড়ছিলাম ধাতুর অক্সাইড গুলো কি হয়? ক্ষারক হয়, তাই না? রাইট। তাহলে ক্ষারকগুলো কি করে? যারা হচ্ছে পিএইচ কে কমালো, মানে বিভিন্ন অম্লীয় পদার্থ, বিভিন্ন অ্যাসিড, তাদের সাথে বিক্রিয়া হচ্ছে অ্যাসিডটাকে নষ্ট করে ফেলবে। এই ধরনের বিক্রিয়ার নাম কি বলো? প্রশমন বিক্রিয়া। সামনের লেকচারে আমরা প্রশমন নিয়ে বিস্তারিত পড়বো। তার মানে এখানে আলটিমেটলি আমাদের মেকানিজমটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। পিএইচ এর মান কমে গেছে বিভিন্ন অ্যাসিড থাকার কারণে, অনেক বেশি H+ আয়ন আছে, এই কারণে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি সেখানে একটা ক্ষারকীয় পদার্থ দিলাম অথবা ক্ষার দিলাম। চুন প্রয়োগ করতে পারি। চুনটা যেহেতু সস্তা, আমি চুনই দিলাম। আর যদি এরকম হয় পিএইচ এর মানটা যদি বেড়ে যায়, তাহলে এখানে সমাধানটা কি? দেখো, এটা হচ্ছে সমস্যা আর এটা কিন্তু সমাধান। ওকে, পিএইচ এর মান বেড়ে গেলে আমি সেখানে প্রয়োগ করব হচ্ছে ধরো বিভিন্ন অ্যামোনিয়াম লবণ। আমি সেখানে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট অথবা ধরো আমি অ্যামোনিয়াম ফসফেট, এগুলো আমি প্রয়োগ করতে পারি। এগুলো প্রয়োগ করলে পিএইচ এর মানটা ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তাহলে হয়তো তোমরা এই জিনিসটা ক্যাচ করতে পারতেছো না। পিএইচ কমে গেলে এই জিনিসটা আমি করবো, বুঝছো? কমে গেলে এই জিনিসটা আমি সমাধান করব। এমন না যে এটা দিলে পিএইচ কমে যায়। হ্যাঁ, সো আমি জিনিসটা একটু তোমাদের ঠিক করে দিচ্ছি। পিএইচ কমে গেলে এভাবে লিখে দিলে মনে হয় বেটার হয়। এবার মনে হয় তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, গেল। আচ্ছা, এরপর চলে আসো, আমরা আর কোথায় কোথায় প্রয়োগটা দেখতে পারি? জীবদেহের ভেতরে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া। এখানে কিন্তু পিএইচ এর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, তাই না? কারণ কি? কারণ দেখো, তুমি জীবদেহের মধ্যে আমাদেরই চিন্তা করো, মানুষই চিন্তা করো, আমাদের বডির বিভিন্ন অঙ্গে কিন্তু বিভিন্ন রকম কাজ হচ্ছে, তাই না? আমাদের পাকস্থলীতে এক রকমের কাজ হচ্ছে, আমাদের মুখের মধ্যে এক রকমের কাজ হচ্ছে, চোখের মধ্যে এক রকমের কাজ হচ্ছে, ত্বকের মধ্যে এক রকমের কাজ হচ্ছে, রাইট? সো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কাজ হয়। এই বিভিন্ন কাজ করার জন্য কিন্তু বিভিন্ন রকম পিএইচ এর মান দরকার হয়। বুঝতে পারছো? যেমন ধরো, আমি যদি তোমাকে বলতে চাই আমাদের পাকস্থলী, এই পাকস্থলীতে পিএইচ এর মানটা কিরকম হয় জানো? পাকস্থলীতে পিএইচ এর মানটা হয় মেইনলি 1। ওকে, একের কাছাকাছি হয়। কেন? কারণ পাকস্থলীর মধ্যে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, HCl, একটা সবল অ্যাসিড। এই জন্য পাকস্থলীর পিএইচ এর মানটা খুবই কম। ওকে, আমাদের বডির পিএইচ কিন্তু 7.4 এরকম রেঞ্জে থাকে, বাট পাকস্থলীর পিএইচ দেখছো কত? 1। আচ্ছা, এরপর তুমি চিন্তা করো, আমি যদি এখন আসি, আমাদের রক্তের পিএইচ কত হয়? রক্তের পিএইচ এর মান, আচ্ছা দেখো, তুমি যদি পিএইচ এর মানটা গুগলে সার্চ করো অথবা ইন্টারমিডিয়েটের বই দেখো, মানগুলো কিন্তু ভিন্ন পাবা, বুঝছো? কারণ এক এক রাইটার এক এক সোর্স থেকে ইনফরমেশন নিছে। তোমাদের কাজ হচ্ছে তোমাদের বইয়ের ইনফরমেশনটাকে ফলো করা। সো বই বলা হয়েছে, তোমাদের বইয়ে লেখা হয়েছে কি? রক্তের পিএইচ এর মানটা থাকে হচ্ছে 7.43 থেকে 7.45 এই রেঞ্জে। বাট নর্মালি আমরা চিন্তা করি 7.35 থেকে 7.45, এভারেজ হলে 7.4 আসে, এটা আমরা নর্মালি চিন্তা করে থাকি।
এরপর আসা হচ্ছে ত্বক। ত্বকের পিএইচটা কত আসে? ত্বকে হলো 4.8 থেকে 5.5। ওকে, তারপর আমাদের ইউরিন, মূত্র। মূত্রের পিএইচটা কত হয়? মোটামুটি 6, একটু অম্লীয় টাইপের হয়। তারপর হচ্ছে আমাদের অগ্নাশয় রস, তাই না? অগ্নাশয় রস, ওর পিএইচটা হয় মোটামুটি 8.1। হ্যাঁ, তো আমি আবারও বলি, এই পিএইচ গুলো কিন্তু আমি তোমাদের বই থেকে কালেক্ট করছি, বাস্তব ক্ষেত্রে একটু ভিন্ন হইতেও পারে, অন্যান্য বই কিন্তু ভিন্ন হইতেও পারে। হ্যাঁ, তুমি তোমার বইয়ের ইনফরমেশনই মাথায় রাখবা। আচ্ছা, আর কোন ক্ষেত্রে পিএইচটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আর হচ্ছে আমাদের কসমেটিক্স, তাই তো, প্রসাধনী, সাজগোজের জিনিস, এখানে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখতে পারে। ওকে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিরকম দেখা যায়, দেখো আমাদের যত রকমের প্রসাধনী তুমি চিন্তা করো, হ্যাঁ, তুমি গলার হার চিন্তা করো, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি হচ্ছে নাকফুল চিন্তা করো, দুল চিন্তা করো, হাতের বালা চিন্তা করো, তাই না, তুমি নুপুর চিন্তা করো, প্রত্যেকটা প্রসাধনীর সামগ্রী, হ্যাঁ, প্রত্যেকটা অর্নামেন্টস, তুমি মেকআপের কথা বা চিন্তা করো, লিপস্টিক চিন্তা করো, প্রত্যেকটা প্রসাধনের সামগ্রী হচ্ছে আমাদের স্কিনের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে। বুঝতে পারছো? তার মানে এই প্রসাধনীগুলার পিএইচ গুলা কি করা হয় জানো? পিএইচ গুলো হচ্ছে আমাদের স্কিনের পিএইচ এর সমান রাখা হয়। ওকে, তো আমি যদি এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করে দিই, তাহলে বলবা যে যেহেতু প্রসাধনী সামগ্রী, হ্যাঁ, প্রসাধনী সামগ্রী দেহের ত্বকের সরাসরি সংস্পর্শে থাকে, সরাসরি সংস্পর্শে থাকে, তাই এদের পিএইচ এর মান ত্বকের সমান হয়। তাই এদের পিএইচ এর মান ত্বকের সমান হয়। মানে কত বলতো? ত্বকের পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5 এরকম হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে এই টপিকটার মাধ্যমে আমরা আজকে লেকচারটাকে শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা সামনের লেকচারে বাকি টপিক থেকে পড়াশোনা শুরু করব। ততদিন সবাই ভালো থাকো। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা এবং ক্লাসটা বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও।